সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর সেপ্টেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত এবং ইংলিশের পার্ট 6 নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তোমাদের পার্ট 6 এর যে প্রশ্নগুলো দিয়েছে অঙ্কে দেখতে পাচ্ছ স্ক্রিনে। এক দাগে কি বলছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন MCQS 1 গুণ 4 = 4, অর্থাৎ এক দাগে তোমাদের মোট 4টি MCQ প্রশ্ন দিয়েছে 4 নম্বর। একের 1 নম্বর যে প্রশ্নটা আছে দেখতে পাচ্ছ, x সমানুপাতিক y² এবং y = 3 যখন x = 9, x = 25 হলে y এর ধনাত্মক মান হবে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 5। ঠিক আছে, এবং উত্তরটা ঠিক এভাবে লিখে রাখবে, উত্তর দিয়ে অপশন এ 5। তোমরা এই পর্যন্ত করতে পারো, অথবা আমি এর কারণটা উল্লেখ করে দিয়েছি, তোমরা কারণটা উল্লেখ করতে পারো। ঠিক আছে, এখন 5 কেন হলো সেই কারণটা দেখে নাও। আমাদের প্রশ্নে দেওয়া আছে x সমানুপাতিক y², আমরা প্রথমে লিখে রাখবো x সমানুপাতিক y²। এখন এই যে সমানুপাতিক চিহ্নটা দেখতে পারছো, এই সমানুপাতিক চিহ্ন তুললে কি আসবে, একটা সমান চিহ্ন আসবে এবং একটা ধ্রুবক আসবে। তাই পরের লাইনে দেখতে পারছো x = k × y², এটা দেখতে পারছো। অবশ্যই সাইডে লিখে রাখবে k ভেদ ধ্রুবক বা k অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার? এখন আমাদের এখান থেকে k এর মানটা বের করে রাখতে হবে। দেখতে পারছো এখানে k এর সাইডে যেহেতু y² গুণ অবস্থায় আছে, তাই আমি যদি সাজিয়ে লিখি তাহলে বলতে পারবো k = x/y²। এটাকে আমি 1 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন খেয়াল করো প্রশ্নের দিকে, আমাদের এই যে এই পর্যন্ত খেয়াল করতে হবে, y এর মান 3 এবং x এর মান 9, এই দুটো মান থেকে আমাদের k এর মানটা বের করতে হবে। তাই আমরা কাজ করব 1 নং সমীকরণে y এর মান 3 এবং x এর মান 9 বসিয়ে k এর মানটা বের করব। খেয়াল করো আমি ডান সাইডে করেছি, এই সাইডে দেখতে পাচ্ছ 1 নং সমীকরণে y = 3 এবং x = 9 বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণটা বসিয়েছি k = x/y², x এর মান 9 এবং y এর মান 3, তাহলে 3 হোল স্কয়ার থাকবে এখানে, তার মানে 9/9। তাহলে কত পেলাম, 9 কাটাকাটি করলে 1 পাবো, অতএব k এর মান কত পেলাম, 1। ঠিক আছে, এখন আমাদের প্রশ্নের দিকে তাকাও। বলছে যখন আবার বলছে কি x এর মান কত, 25 হলে সেক্ষেত্রে y এর ধনাত্মক মান কত হবে। এখন আমি এক কাজ করব, আবার 1 নং সমীকরণ দেখতে পাচ্ছ এখানে, আবার 1 নং সমীকরণে k = 1 আমরা একটু আগে বের করেছি এবং x = 25 বসিয়ে পাই। সেমভাবে আমি 1 নং সমীকরণটা বসিয়েছি, তারপরে k এর জায়গায় 1 বসিয়েছি, x এর জায়গায় 25 বসিয়েছি, আর y² নিচে আছে, আর গুণ করলে y² = 25। এখন y পাশে যদি বর্গমূল করা হয় তাহলে কত পাবো, y = 5। যেহেতু এখানে ধনাত্মক মান চেয়েছে, তাই আমাদের এখানে শুধুমাত্র পজিটিভ মানটাই লিখেছি y = 5, কেননা এখানে y এর মান +-5 হয়। তাই যেহেতু ধনাত্মক মান চেয়েছে, তাই উত্তরটা শুধু হবে 5। ক্লিয়ার? এই হয়ে যাবে তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল 1-এর 1 দাগ, সঠিক উত্তর 5। ঠিক আছে, তোমরা এইভাবে করে নিতে পারো। এবার দেখে নাও 1-এর 2 দাগের প্রশ্ন কি বলছে, a ও b যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে a এর ক্ষতি হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 400 টাকা। এবং উত্তরটা ঠিক এই পর্যন্ত লিখে রাখবে, উত্তর লিখে অপশন বি দেবে 400 টাকা। এখন কেন 400 টাকা হলো সেই কারণটা দেখে নাও। প্রশ্নে খেয়াল করো এ ও বি এর মূলধনের অনুপাত কত আছে, 2500 এবং 2000 টাকা। প্রথমে আমি এই অনুপাতটা, মূলধনের অনুপাতটা বের করে রাখবো। দেখে নাও, প্রথমেই লিখবো এ ও বি এর মূলধনের অনুপাত, তারপরে আমরা করব 2500/2000। এটাকে যদি অনুপাত ছোটো করা হয় তাহলে 25:20 বলতে পারি, তারপরে এটাকে আরও ছোটো করা যায় 5:4। ঠিক আছে, এখন এই অনুপাত দুটোকে আমি যোগফল বের করব, অতএব অনুপাত দুটির যোগফল 5 + 4 9 বলতে পারি। এখন আমাদের প্রশ্নে মোট কত ক্ষতি আছে দেখতে পাচ্ছ, এখানে 720 টাকা ক্ষতি আছে এবং আমাদের এই 720 টাকার মধ্যে এ এর কত ক্ষতি হয়েছে সেটা বের করতে বলেছে। আমরা এবার লিখব অতএব 720 টাকার মধ্যে এ এর ক্ষতি হয় সমান সমান কি বলবো, 720 ইন্টু, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এ এর অনুপাত কত বলো তো, এ এর অনুপাত হলো 5, তাই আমরা লিখবো 720 ইন্টু 5 এই যোগফলটা লিখবো 9 লিখবো। ক্লিয়ার? এখন 9 দিয়ে যদি 720-কে কাটাকাটি করা হয় তাহলে কত হবে, উপরে 80 হবে, আর 80-র সঙ্গে 5 গুণ করলে কত হবে, 400 টাকা হবে। ঠিক আছে, এই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 400 টাকা। ক্লিয়ার? এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে
এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে কোণ এ সি বি এর পরিমাপ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ লাস্টের অপশন 90 ডিগ্রি। এবং উত্তরটা ঠিক এই বন্ধু লিখে নেবে, উত্তর লিখে অপশন ডি 90 ডিগ্রি করে রাখবে। এখন কেন 90 ডিগ্রি হবে তার কারণটা আমি ব্যাখ্যা করেছি, এখানে দেখে নাও। প্রথমে সুন্দর করে আমি একটা চিত্র এঁকেছি, তোমরা এই চিত্র আঁকতেও পারো নাও পারো, শুধুমাত্র উত্তর লিখলে হয়ে যাবে 90 ডিগ্রি পর্যন্ত। এখন বলেছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এখন এই চিত্রটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি সাইডে একটা চিত্র আমাদের এঁকে দেখাই। দেখতে পারছো এখানে, মনে করো এই একটা বৃত্ত আর এই আর একটা বৃত্ত এই জায়গায় পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, আমি দুটো বৃত্তের কেন্দ্রকে যোগ করলাম, মনে করো এই দুটো বৃত্তের কেন্দ্র, আর এদের একটা সাধারণ স্পর্শক হলো এ বি। আমি মনে করলাম সেই সাধারণ স্পর্শকটা হলো এইরকম, ঠিক আছে। আচ্ছা, এখানে স্পর্শক একটু ভুল হয়েছে, তোমরা এই মেন চিত্রে তাকাবে, যে চিত্র আমি এঁকে দিয়েছি খাতায়। আর দেখতে পাচ্ছ, মনে করো এটা হলো এ, এটা হলো বি, ঠিক আছে। এখন আমাদের বলেছে এ সি বি, তার মানে এ থেকে সি যোগ করো, আবার বি থেকে সি যোগ করো, তার মানে আমাদের এই অ্যাকচুয়ালি এই কোণটা কত বের করতে বলেছে, বুঝতে পারলে। এখন সবসময় মনে রাখবে এই কোণের মান 90 ডিগ্রি হয়, কেননা এইটা যখন আমরা যোগ করব স্পর্শকগুলি, খেয়াল করো, আমি যখন সাধারণ বিন্দু দিয়ে সাধারণ স্পর্শক অঙ্কন করব, খেয়াল করো এই মিডিল বরাবর একটা দাগ দিয়েছি, আমি এটা মুছে দিচ্ছি, তোমার বুঝে নিও, দেখো দেওয়া আছে, এটা হলো সাধারণ স্পর্শক। আবার প্রশ্নে এ ও বি এর এই একটা সাধারণ স্পর্শক আছে এ বি, খেয়াল করো এখানে এই এ বিটা আছে। এখন যখন যোগ করব, যোগ করার ফলে মিডিলের দিকে, খেয়াল করো মিডিলের দিকে এই যে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে, ঠিক আছে। যেহেতু মিডিলে একটা বর্গক্ষেত্র উৎপন্ন হবে, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ যেহেতু 90 ডিগ্রি হয়, তাহলে এই মিডিলের এই কোণটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি। যেহেতু আমাদের এই মিডিলের এই কোণটা চেয়েছে সি এর কোণটা, তাই আমাদের এই সি এর কোণটার নাম আমরা কী বলতে পারি, ডান সাইডে দেখতে পারছো পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র উৎপন্ন হবে। তারপরে প্রত্যেকটি কোণের মান তাহলে 90 ডিগ্রি হবে, অতএব কি বলতে পারি, কোণ পি সি আর ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব কোণ এ সি বি সমান সমান 90 ডিগ্রি। যেহেতু এখানে সি কোণটা মিডিলে আছে, এখন সি কোণটাকে আমরা নির্দিষ্ট করলে এই কোণটা পাবো, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তোমরা এখান থেকে সুন্দর করে করতে পারো। এরপর দেখে নাও 4 নম্বরের প্রশ্ন কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 7 সেমি। এবং উত্তরটা ঠিক এই পর্যন্ত লিখে রাখবে, অপশন সি দিয়ে 7 সেমি। এখন কেন 7 সেমি হবে তার কারণটা দেখে নাও। খেয়াল করো, আমাদের প্রশ্নে কিন্তু বলেছে একটি নিরেট অর্ধগোলক, মনে রাখবে নিরেট অর্ধগোলক বললে তার সমগ্রতলের ক্ষেত্রফল সবসময় কত হয় বলো তো, 3 পাই আর স্কোয়ার। এখানে আরটা হলো ব্যাসার্ধ, আমাদের এই সূত্র ধরে কিন্তু করতে হবে। প্রশ্নে দেখো আমাদের দেওয়া আছে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 147 পাই, আর আমরা জানি হলো সূত্র হলো 3 পাই আর স্কোয়ার। এখন এই দুটোকে সমান করে দিলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এখন দেখে নাও কীভাবে করেছি আমি। প্রথমে ধরে নেবে নিরেট অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি, অতএব নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি। এখন দুটো ক্ষেত্রফল সমান করে দেবো। প্রশ্নে বলা আছে হলো 147 পাই সমগ্রতলের ক্ষেত্রফল, আর আমাদের বেরিয়ে এসেছে 3 পাই আর স্কোয়ার বর্গ সেমি, তাহলে দুটোকে সমান করলে কী পাবো, 3 পাই আর স্কোয়ার সমান সমান 147 পাই। এখন উভয় সাইডে দেখো পাই পাই কেটে যায়, ঠিক আছে, আমি কেটে দিয়েছি আগে থেকেই। এখন আর স্কোয়ার সমান কী বলতে পারি, যেহেতু 3 গুণ অবস্থায় আছে, ডান সাইডে গেলে ভাগ হয়ে যাবে 147/3। এখন এটা কাটাকাটি করলে কত হবে, 3 দিয়ে কাটলে উপরটাকে হবে হলো 49, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পেলাম 49 মানে 7 স্কোয়ার। অতএব উভয় পাশে বর্গমূল করলে কত হবে, আর এর মান পাবো 7, অতএব নির্ণয় ব্যাসার্ধ হবে 7 সেমি, ঠিক আছে। এভাবে করলেই কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও 2 দাগের প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয়। এখানেও কিন্তু 1 গুণ 4 সমান সমান 4, অর্থাৎ 4 নম্বরের 4টি সত্য মিথ্যা দিয়েছে। প্রথম যে সত্য মিথ্যা দিয়েছে খেয়াল করো স্ক্রিনে, ও কেন্দ্রবৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে, ঠিক আছে। এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে কি, সত্য হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু সত্য। এখন এই
ব্যাখ্যাটা কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 213, প্রয়োগ নম্বর 12তে স্পষ্ট করে বলা আছে, একদম সেম এইভাবেই বলা আছে। একটা প্রয়োগের অঙ্ক দেওয়া আছে 12 নম্বর প্রয়োগ 213 পৃষ্ঠায়, তোমরা চাইলে বই থেকে এটা পড়ে নিতে পারো, ঠিক আছে। শুধু উত্তর লিখলেই হবে, এখানে পুরোপুরি ব্যাখ্যা করা লাগবে না। এবার দেখে নাও 2 নম্বর যে সত্য মিথ্যা আছে, একটা জ্যামিতি দিয়েছে, দেখতে পাচ্ছ একটা চিত্র আছে, পাশের চিত্রে এসটি সমান্তরাল কিউ আর হলে পি কিউ বাই পিএস সমান সমান পি আর বাই পিটি হবে। এক্ষেত্রেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সত্য, ঠিক আছে। উত্তরটা এভাবে লিখবে, উত্তর হয়ে যাবে কি সত্য। এখন কারণটা এখানে থ্যালেস উপপাদ্য প্রযোজ্য হয়। তোমরা এই উপপাদ্যটা এই থ্যালেসের উপপাদ্যের প্রয়োগটা 238 পৃষ্ঠায় বইয়ে পেয়ে যাবে। তোমরা ওখানে ক্লিয়ারভাবে অনেকভাবে কিন্তু ব্যাখ্যা করা আছে থ্যালেসের উপপাদ্য থেকে কি কি অনুপাত হতে পারে সমান্তরাল হলে, সবগুলো কিন্তু পেয়ে যাবে। আর এক্ষেত্রে আমাদের যেহেতু থ্যালেসের উপপাদ্যটা প্রযোজ্য হচ্ছে, এখানে যেহেতু বলেছে এই এসটি আর হলো এই কিউ আর হলো সমান্তরাল, তার মানে আমাদের বলেছে এখানে পি কিউ মানে হলো টোটাল এই পি থেকে কিউ এই পর্যন্ত, মানে বড়টার সঙ্গে পিএস উপরের অংশের শুধুমাত্র অনুপাত করেছে। তার মানে ডান সাইডেও পুরোটার সঙ্গে উপরের অংশ যদি মিল থাকে তাহলে আমাদের থ্যালেসের উপপাদ্য প্রযোজ্য হবে। খেয়াল করো ডান সাইডেও দেখো পি আর বলতে পুরোটা আর পিটি বলতে শুধু উপরের অংশ, তার মানে আমাদের এখানে থ্যালেসের উপপাদ্য কিন্তু প্রযোজ্য হয়েছে। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি সত্য। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও 3 নম্বর যে সত্য মিথ্যা আছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এক্ষেত্রেও সঠিক উত্তরটি হয়ে যাবে কি সত্য, ঠিক আছে। এখন কেন সত্য হবে আমি করে দিয়েছি, তোমরা কারণটা দেখে নাও, শুধুমাত্র উত্তরটা লিখলেই হতো, তাও আমি কারণটা দেখে দিয়েছি। কারণ ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল একক, উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ আর একক। আমাদের প্রশ্নে বলেছে তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার কত দ্বিগুণ। তার মানে আমরা বলতে পারি, যেহেতু প্রশ্ন অনুসারে কি বলতে পারি তাহলে এল সমান সমান 2h, তির্যক উচ্চতা হলো কার উচ্চতার দ্বিগুণ। উভয় পাশে কি করলাম বর্গ করব, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার সমান সমান 2h হোল স্কোয়ার, উভয় পাশে বর্গ করলে এটাই হবে। এখন আমাদের খেয়াল করো এল স্কোয়ার হলো তির্যক উচ্চতার সূত্র। এখন তির্যক এল স্কোয়ার মানে কি জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারটা বললেই হলো, এটা আমাদের আগে থেকেই জানা। এখন এল স্কোয়ারের জায়গায় আমরা বসিয়ে দেবো এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 4h স্কোয়ার, যেহেতু 2h হোল স্কোয়ার ছিল তাকে ভেঙে লিখলে কত হবে 4h স্কোয়ার। এখন এই আর স্কোয়ারটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, তাহলে কত বিয়োগ হয়ে যাবে, সরি আরটা না এইচ স্কোয়ারটাকে আমরা ডান সাইডে নিয়ে যাব, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা পাবো আর স্কোয়ার সমান সমান 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার বা আর স্কোয়ার সমান সমান 3h স্কোয়ার। আমরা উভয় পাশে এবার করবো হলো বর্গমূল, অতএব আর সমান সমান কী বলতে পারি, যেহেতু 3-এর উপরে কোনো স্কোয়ার নেই তাই 3-এর উপর রুট চলে আসবে, অতএব আর সমান সমান √3 ইন্টু এইচ, যেহেতু এইচের স্কোয়ার আছে তাই এইচটা কেটে যাবে। তাহলে কী পেলাম বলো তো, আর যেহেতু ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারবো ব্যাসার্ধ সমান সমান, আমরা এই এইচটা একটু সাজিয়ে লিখবো উচ্চতা ইন্টু √3। আমাদের প্রশ্নে উচ্চতা আগে ছিল তাই আমরা আগে লিখেছি, তাহলে আমাদের কিন্তু পুরোপুরি প্রশ্নের সঙ্গে মিলে গেছে, তার মানে উত্তরটা কী হবে সত্য হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও 4 নম্বর যে সত্য মিথ্যা আছে, কি বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা, ঠিক আছে। মনে রাখবে এখানে এ যদি 140 টাকা পায় তাহলে বি পায় 125 টাকা, এটা ভুল আছে। এই বি এর টাকাটা এখানে 125 হবে না, 125-এর জায়গায় 100 টাকা হলে সত্য হতো, যেহেতু এখানে 125 হয়েছে তাই মিথ্যা হয়েছে। এখন কেন মিথ্যা তার কারণটা আমি ব্যাখ্যা করেছি, দেখে নাও। প্রথমে দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট বলা আছে এ ও বি এর মূলধনের অনুপাত 7:5, অনুপাতের যোগফল হবে 7 + 5 = 12। ধরি মোট লাভের পরিমাণ x টাকা, x টাকার মধ্যে এ এর লভ্যাংশ কত হবে x গুণ, দেখো এ এর লভ্যাংশ আমি যদি বের করতে চাই, এখানে এ এর মূলধন কত অনুপাত হলো 7 আর যোগফল কত 12, আর আমাদের মোট লাভ হলো x টাকা, তাহলে x টাকার মধ্যে লাভ কত হবে এর x ইন্টু 7/12 অর্থাৎ 7x/12। আবার x টাকার মধ্যে বি এর লভ্যাংশ কত হবে x ইন্টু, যেহেতু বি এর অনুপাত হলো এখানে 5, ঠিক দেখতে পাচ্ছ এখানে 5 আর এখানে যোগফল 12, তাই x ইন্টু 5/12 অর্থাৎ 5x/12। আমাদের প্রশ্নে কিন্তু এ এর খেয়াল করো, প্রশ্নে কিন্তু এ এর লাভের পরিমাণটা দেওয়া আছে, এই যে
140 টাকা, বুঝতেই পারছো। এখন আমাদের প্রশ্নে বলা আছে এ এর লাভটা হলো 140 টাকা, কিন্তু আমাদের বেরিয়েছে এ এর লাভ কত 7x/12, তাই দুটো লাভ তো আলাদা হতে পারে না, দুটোকে কি করব শর্ত মতো বলে সমান করে দেবো। দেখতেই পারছো এখানে শর্ত মতো লিখবো, তারপর লিখবো 7x/12 = 140, কেননা এই 7x/12 হলো এ এর লাভ, 140ও হলো এ এর লাভ, তাই দুটোকে সমান করেছি। এখন এটাকে যদি হিসাব করা হয় তাহলে 7x = আর গুণ করলে 140 × 12 পাবো, বা x = 140 × 12, 7টা যত গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 140কে যদি 7 দ্বারা কাটাকাটি করা হয় 20 হবে, আর 20 × 12 মানে হলো 240, ঠিক আছে। তাহলে মোট লাভের পরিমাণ কত পেলাম 240 টাকা। এখন খেয়াল করো আমাদের বি এর লাভটা চেয়েছে কত, তাহলে বি এর লাভ কত ছিল বলো তো, এই যে 5x/12। এখন এই এক্সের জায়গায় আমি 240 বসিয়ে দিলেই উত্তরটা বেরিয়ে যাবে। দেখতেই পারছো এখানে বি এর লভ্যাংশ 5x/12, এক্সের জায়গায় 240 বসালাম, 12কে 240 দ্বারা কাটাকাটি করলে 20 হয়, আর 20কে 5 দ্বারা গুণ করলে হয় কত 100 টাকা। তার মানে বি এর লাভ কিন্তু 100 টাকা, ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে 125 টাকা, তাই আমাদের প্রশ্নের বিবৃতিটি ভুল আছে, তাই উত্তরটা হয়ে যাবে মিথ্যা। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন। 3 দাগে 2 × 3 = 6, অর্থাৎ আমাদের 3 দাগে মোট 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 2 নম্বর, মোট 6 নম্বর। প্রথম যে প্রশ্নটা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছো, এক দাগ 3 বন্ধু এ, বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। খেয়াল করো আমাদের এখানে কিন্তু মোট আয় দেওয়া আছে কত 29,260 টাকা, আর আমাদের খেয়াল করো মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে। তার মানে আমাদের প্রথম কাজ হলো মোট আয়ের 2/5 অংশ কত হয় সেটা বের করা। দেখে নাও, প্রথমে লিখে রাখবে দেওয়া আছে মোট আয় = 29,260 টাকা, আর মোট আয়ের 2/5 অংশ = কি বলতে পারি, মোট আয় যেহেতু 29,260 টাকা, তাহলে বলতে পারবো 29,260 ইন্টু 2/5, তাই টাকা হয়ে যাবে অংশটা। এখন 5 দিয়ে যদি এটা কাটাকাটি করা হয় তাহলে উপরে কত হবে 5,852, আর 5,852কে 2 দ্বারা যদি গুণ করা হয় তাহলে হবে 11,704 টাকা। তার মানে মোট আয়ের, এই যে প্রশ্নে বলা আছে মোট আয়ের 2/5 অংশ কত পেলাম 11,704 টাকা। এই টাকাটা কিন্তু আমাদের এবার যে অনুপাতগুলো দেওয়া আছে সেটাই সেই অনুপাতে ভাগ করে নিতে হবে। দেখে নাও, অতএব বলতে পারবো আমরা এ, বি এবং সি, এখানে একটু ভুল হয়েছে, মাঝে এটা ও দেবে, ঠিক আছে। এ, বি ও সি 3 বন্ধু 11,704 টাকা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। ক্লিয়ার। এখন অনুপাতগুলো যোগফল বের করব। 3:2:2 3 + 2 + 2 করলে কত হবে 7 হয়ে যাবে। এখন আমাদের এই যে টাকাটা পেলাম 11,704 টাকা, এই টাকাটা এ এবং বি এর মধ্যে আমাদের আয়টা বের করতে হবে, ঠিক আছে, কেননা আমাদের প্রশ্নে শুধু এ আর বি আছে। দেখো খেয়াল করে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি চেয়েছে, তার মানে শুধু এ এর আয় আর বি এর আয়টা বের করলেই হবে, ঠিক আছে, সি এর আয়টা না বের করলেও চলবে। এখন আমি লিখব অতএব 11,704 টাকার মধ্যে এ এর আয় কত হবে 11,704 গুণ, যেহেতু এখানে এ এর অনুপাত আছে কত 3, আর আমাদের অনুপাতের যোগফল কত এ এর অনুপাত আছে 3 এবং অনুপাতের যোগফল আছে 7, তার মানে আমরা বলতে পারবো 11,704 গুণ 3/7, এটা হলো এ এর আয়। কাটাকাটি করলে 7 দিয়ে কত হবে 1,672 হবে, ওটাকে যদি 3 দ্বারা গুণ করা হয় হবে হলো 5,016 টাকা। তার মানে আমরা কি পেলাম এ এর আয় পেলাম কত 5,016 টাকা। এখন আমরা সেমভাবে 11,704 টাকার মধ্যে বি এর আয়টা বের করব। দেখে নাও, তাও লিখব অতএব 11,704 টাকার মধ্যে বি এর আয় 11,704 গুণ 2/7, কেননা এখানে 2 হলো বি এর অনুপাত, ঠিক আছে, এই 2 হলো বি এর অনুপাত, আর যোগফল হলো 7, তাহলে আমাদের কত হবে
11,704 গুণ 2/7 কাটাকাটি করলে উপরে হবে 1,672 ইন্টু 2 করলে হবে 3344 টাকা। তার মানে এটা পেলাম হলো কার আয়, বি এর আয়। আর আগেরটা কার আয় পেয়েছিলাম, এ এর আয়। আমাদের প্রশ্নে চেয়েছে এ এর আয় বি এর আয় থেকে কত বেশি। অবশ্যই এ এর আয়টা বেশি, কারণ কতটা বেশি সেটা জানতে চেয়েছে। এবার লিখব অতএব এ এর আয় বি এর আয় থেকে বেশি হবে, তাহলে এ এর আয় থেকে আমি বি এর আয়টা বিয়োগ করব, অর্থাৎ 5,016 মাইনাস 3344 টাকা, এটাকে বিয়োগ করলে হবে 1,672 টাকা। তাহলে এইটাই হয়ে যাবে কিন্তু নির্ণয় উত্তর। ঠিক আছে, তার মানে এ এর আয় বি এর আয় থেকে 1,672 টাকা বেশি। এবার দেখে নাও 2 দাগের প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। আগে থেকে বলি এটা কিসের অনুপাত, ব্যাসার্ধের অনুপাত কি 3:4। কার কার, চোঙের আর হলো শঙ্কুর। তার মানে এখানে চোঙের হলো 3 বলতে পারি আর শঙ্কুর হলো 4 বলতে পারি। তাদের আয়তনের অনুপাত, কিসের অনুপাত, আয়তনের অনুপাত হলো 9:8, অর্থাৎ চোঙের আয়তন এখানে 9 বলতে পারি, শঙ্কুর আয়তন এখানে 8 বলতে পারি। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত চেয়েছে, তার মানে এখানে আমাদের যেহেতু দুটো ঘনবস্তু আছে, চোঙেরটাকে আমি H1 উচ্চতা ধরবো আর শঙ্কুকে আমি H2 ধরবো, তার মানে আমাদের লাস্টে H1:H2 বের করতে বলেছে। আশা করি বুঝতে পারছো। আমাদের প্রথম কাজ হবে সবগুলো ধরে নেওয়া। ধরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা H1 একক এবং ব্যাসার্ধ R1 একক। ক্লিয়ার। সেমভাবে আমরা লিখবো আবার, আচ্ছা এখানে এটা হলো আবার লেখা আছে, ঠিক আছে, এটা একটু প্রবলেম হয়েছে বানানটা মনে হয়। আবার ধরি শঙ্কুর উচ্চতা H2 একক এবং ব্যাসার্ধ R2 একক। আমরা আলাদাভাবে বের করে নিলাম, ধরে নিলাম সব কিছু। এবার এক কাজ করব, আমরা আয়তনটা বের করে রাখবো। অতএব চোঙের আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। যেহেতু এখানে চোঙের আমরা ব্যাসার্ধকে R1 এবং উচ্চতা H1 ধরেছি, তাই আমরা লিখবো পাই R1 স্কয়ার H1 ঘন একক। আবার শঙ্কুর আয়তন কত হবে সবাই জানি, এটা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। যেহেতু শঙ্কুর এখানে ব্যাসার্ধ হলো R2 এবং উচ্চতা হলো H2, তাহলে আমরা বলতে পারবো এখানে মানটা হবে হলো 1/3 পাই R2 স্কয়ার H2 ঘন একক। এখন আমাদের প্রশ্নে দুটো শর্ত আছে, একটা হলো ব্যাসার্ধের অনুপাত বলা আছে 3:4, আরটা আয়তনের অনুপাত 9:8। তাহলে দুটো শর্ত আছে। তাহলে লিখব প্রথম শর্তে, দেখতেই পারছো এখানে প্রথম শর্তে কি লিখবো, ব্যাসার্ধের অনুপাত R1:R2 = 3:4, এটাকে বাই আকারে লিখবো। অতএব R1/R2 = 3/4, এরকম লিখে রাখবো। আবার দ্বিতীয় শর্তে আয়তনের অনুপাত বলা আছে 9:8, তাহলে লিখবো চোঙের আয়তন আছে এখানে পাই R1 স্কয়ার H1 ইস টু, এখানে শঙ্কুর আয়তন 1/3 পাই R2 স্কয়ার H2 আর সমান কি লিখবো 9:8। এখন এটাকে বাই আকারে লিখবো, বাই আকারে লিখলে ঠিক এরকম হবে পাই R1 স্কয়ার H1 বাই 1/3 পাই R2 স্কয়ার H1। এখন খেয়াল করো উপরের পাই আর নিচের পাই কেটে যায়, তাই কেটে দিয়েছি। এখন খেয়াল করো নিচের দিকে কিন্তু 1/3 আছে, ঠিক আছে, এই নিচের দিকে 1/3 আছে, তাহলে এইটা কি হবে বলতো পরের লাইনে, এই 1/3টা উল্টে যাবে, অর্থাৎ 3টা উপরে চলে যাবে। তা আমি পরের লাইনে ফ্রেশ করে লিখেছি 3R1 স্কয়ার H1 বাই R2 স্কয়ার H2। ক্লিয়ার। এখন আমরা একটু ফ্রেশ করে লিখবো আর একটু 3 ইন্টু, যেহেতু আমাদের এখানে R1 স্কয়ার আছে R2 স্কয়ার আছে, তাই লিখবো 3 ইন্টু R1 বাই R2 হোল স্কয়ার লিখবো ইন্টু H1 বাই H2 লিখবো, মানে ফ্রেশ করে সাজিয়ে লিখলাম সমান 9/8। এখন খেয়াল করো আমাদের কিন্তু উপরে এই R1/R2 দেখতে পাচ্ছ এখানে, এই যে R1/R2 এর মান কত 3/4, এই মানটা কিন্তু আমি বসিয়ে দেব, যে মানটা আমরা পেয়েছি এখানে বসিয়ে দেব। তার মানে এই জায়গায় R1/R2 জায়গায় যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে কত পাবো 3/4 হোল স্কয়ার ইন্টু H1/H2 = 9/8। এখন এটাকে যদি হিসাব করা হয় তাহলে কত পাবো 3 ইন্টু 9/16 হয়ে যাবে ইন্টু H1/H2। এখন যদি আমরা আর গুণ করে ফ্রেশ করে লিখি তাহলে কি পাবো বলো তো, এই নিচের যে 16টা আছে এই 16টা চলে যাবে কোথায় বলো তো, উপরে চলে আসবে। আর এই 3 আর 9 এটা কোথায় চলে আসবে বলো তো, এই নিচে চলে আসবে। তার মানে যদি ফ্রেশ করে করি তাহলে লিখবো H1/H2 = 9 ইন্টু কত হবে বলো তো 16 হবে, কারণ 16 নিচে আছে, আর গুণ করলে উপরে চলে যাবে। আর কত হবে নিচে 8 আগে থেকেই ছিল, আর এই 3 আর 9টা নিচে চলে আসবে, অর্থাৎ 8 × 3 × 9। এখন যদি আমি কাটাকাটি করি দেখো এই 9 আর এই 9 কেটে দিয়েছি,
আর 8কে 16 দিয়ে কাটলে উপরে 2 হবে, তার মানে কত পেলাম, উপরে 2 পেলাম, নিচে 3 পেলাম। তাই আমি ফ্রেশ করে সাইডে লিখে দিয়েছি 2/3। এখন আমরা যদি অনুপাত আকারে লিখি, অতএব H1 সমান কত হবে, 2:3, এবং এটাই হবে কিন্তু নির্ণয় উচ্চতার অনুপাত। অতএব নির্ণয় উচ্চতার অনুপাত 2:3। এভাবে করলে কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখে নাও 3 দাগের প্রশ্ন কি বলছে, যদি y সমানুপাতিক x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তা প্রথমে লিখবো, দেওয়া আছে y সমানুপাতিক x³। এখন এই সমানুপাতিক চিহ্ন তুললে আমরা আগে থেকেই বলেছি, সমানুপাতিক চিহ্ন তুললে একটা সমান চিহ্ন আসবে এবং একটা ধ্রুবক আসবে। এখানে ধ্রুবক হিসেবে কে নিলাম, অবশ্যই সাইডে এই ধ্রুবকের নামটা লিখে রাখবে, কে অশূন্য ধ্রুবক। আর একটা জিনিস দেওয়া আছে, y এর বৃদ্ধি আছে কত, 8:27, সাইডে লিখে রাখতে পারবে, y এর বৃদ্ধি 8:27 লিখে রাখবে এভাবে। তারপরে একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা কিন্তু একটু ভাইটাল, একটু ভালো করে বুঝবে। ধরি যখন y এর বৃদ্ধি y1, আমি ধরে নিলাম যখন y এর বৃদ্ধি y1 = 8 কেন লিখলাম, আমাদের প্রশ্নে কিন্তু খেয়াল করো, এই যে এখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে y এর বৃদ্ধি আছে 8:27, তাহলে y এর প্রথম বৃদ্ধি নিশ্চয়ই 8 হয়েছে, আর পরের বৃদ্ধি 27 হয়েছে। যেহেতু এটাকে অনুপাত আকারে আছে, তাই এটাকে যদি আলাদা করতে চাই নিশ্চয়ই অনুপাতের সঙ্গে কিছু গুণ হবে, তাই আমি a গুণ করেছি। তাই আমি লিখেছি এখানে যখন y এর বৃদ্ধি y1 = 8, ঠিক আছে, এই লাইনটা বুঝতে পেরেছো। যখন y এর বৃদ্ধি y1 = 8, তখন x এর বৃদ্ধি x1 আমরা ধরলাম। আবার যখন y এর বৃদ্ধি y2 = 27, যেহেতু এখানে অনুপাতটা কত আছে 27 দ্বিতীয় ক্ষেত্রে, তাই y2 = যখন 27, তখন x এর বৃদ্ধি কত হবে বলো তো, x এর বৃদ্ধি হবে হলো x2। আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। এখন আমরা মানগুলো পুট করে কিন্তু মানগুলো মানে উত্তরটা বের করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এখন লিখবো 1 নং সমীকরণ থেকে পাই, আমাদের 1 নং সমীকরণটা কী ছিল বলো তো, y = k × x³, ঠিক আছে। এখন এই সমীকরণে আমি প্রথম ক্ষেত্রে y1 x1 বসাবো, তারপর দ্বিতীয় ক্ষেত্রে y2 x2 বসাবো। তাই করেছি, দেখে নাও। আমি দুটো ভাগ করেছি, প্রথম ভাগে লিখবো y = k x³ আমি এটা লিখে রেখেছি। আবার লিখবো অতএব y1 = k × x1³। এখন আমাদের y1 এর মানটা বসিয়ে দেবো, তাহলে y1 এর মানটা কত বলো তো, আমি উপরে এই যে দেখতে পাচ্ছ এখানে y1 এর মান হলো 8, তাই y1 এর জায়গায় 8 লিখেছি, আর বাদবাকি সব সেম থাকবে, k × x1 তার হোল কিউ। এটাকে আমি 2 নং সমীকরণ দিয়ে রাখবো। সেমভাবে ডান সাইডে y = k x³, আমি ওখানে দ্বিতীয় ক্ষেত্রে y এর বৃদ্ধিটা লিখবো, অর্থাৎ y2 = k × x2 হোল কিউ। এখন y2 এর মান কত প্রশ্নে বলা আছে, প্রশ্নে না, আমরা একটুকে বের করেছি কত, 27, তাই y2 জায়গায় আমি বসিয়েছি কত, 27a = k × x2 হোল কিউ। সেমভাবে আমরা এটাকে কয় নাম্বার দেবো, 3 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এখন 1/3 করে পাই, তার মানে হলো প্রথম অংশের সঙ্গে প্রথম অংশের ভাগ সমান সমান চিহ্ন দিয়ে দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিতীয় অংশের ভাগ। তাই করেছি 8/27 = k x1 হোল কিউ বাই k x2 হোল কিউ। এখন দেখে নাও কাটাকাটি যাবে, উপরের a নিচের a কেটে যাবে, উপরের k নিচের k কেটে যাবে, তাহলে থাকবে পড়ে কি, থাকবে পড়ে হলো 8/27 = x1 হোল কিউ বাই x2 হোল কিউ। এখন আমি এটিকে সাজিয়ে লিখবো, আমি যদি সাজিয়ে লিখি তাহলে একটা লাইন আমাদের স্টেপ জাম হবে। তাহলে সাজিয়ে লিখলে কীভাবে বলো তো, ওই যে x1 কিউ আর x2 হোল কিউ আছে ওটাকে আমি একসঙ্গে লিখি সাজিয়ে, x1 বাই x2 তার হোল কিউ লিখবো। আর এখানে আমাদের আছে 8/27, 8 হলো 2 এর কিউ আর 27 হলো 3 এর কিউ, তাহলে এটাকে লিখতে পারবো 2/3 তার হোল কিউ। তার মানে সাজিয়ে লিখলে কী হবে, x1 বাই x2 হোল কিউ = 2/3 তার হোল কিউ। এখন সূচকের নিয়মে পাওয়ার পর কী হয়, সাধারণত উঠে যায়, তাহলে 3 উঠে যাবে, থাকবে পড়ে x1 বাই x2 = 2/3। এখন এটাকে অনুপাত আকারে লিখলে কী হবে, x1 = x2 = 2:3, এবং এটাই হবে কার অনুপাত বৃদ্ধি বলো তো, অতএব নির্ণেয় x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। ঠিক আছে, আমাদের কিন্তু প্রশ্নে বলেছে x এর বৃদ্ধি কী অনুপাতে হয় তা নির্ণয় করো, তাহলে আমরা কী পেলাম, x এর বৃদ্ধি হয় হলো 2:3 অনুপাতে। আশা করি বুঝতে পারছো।
এখন দেখে নাও একদম লাস্টের প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন একটা উপপাদ্য দিয়েছে, তোমাদের বই থেকে দিয়েছে। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। এই উপপাদ্যটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর হলো 211 এবং উপপাদ্য নম্বর হলো 41 স্পষ্ট করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিখতে পারো। আমি তোমাদের বই থেকেই কিন্তু ছবিটা তুলেছি, দেখে নাও, বই থেকে তোমরা করতে পারো অথবা এখান থেকেও লিখে নিতে পারো, একসাথে করলেই হবে। আমি এটা ব্যাখ্যা করছি না, যেহেতু এটা বই থেকে আমি সংগ্রহ করেছি। তাহলে তোমাদের বইয়ের পৃষ্ঠা হলো 211 এবং উপপাদ্য নম্বর 41 ফলো করো, তাহলে 4 দাগের প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। তোমরা উত্তরটা দেখে নাও, এভাবে লিখতে পারো, এটা বই থেকেই করা, যেভাবে আছে ঠিক সেভাবে করবে তাহলে হবে। তোমরা কাজ করবে, প্রথমে এই যে প্রশ্নটা আছে, দেওয়া যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে। প্রথমে এই প্রশ্নটা লিখবে, তারপরে এই চিত্রটা, ঠিক আছে, এই চিত্রটা তারপরে মিডিলের দিকে আঁকবে, ঠিক আছে। চিত্র আঁকার পরে লিখবে নিচে প্রদত্ত, মানে তারপরে প্রমাণ করতে হবে প্রমাণ, ঠিক আছে। মানে চিত্রটা ডান সাইডে তোমরা দেবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে, মিডলের দিকে দেবে তাহলে ভালো লাগবে দেখতে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক এইভাবেই কিন্তু তোমরা উপপাদ্যটা করে নেবে। দেখে নাও, আমি লাস্ট পর্যন্ত একটু দেখিয়ে দেই, আমি এটা ব্যাখ্যা করছি না যেহেতু তোমরা পারো। এই যে ঠিক এই পর্যন্ত করবে তাহলে কমপ্লিট হয়ে যাবে। এখানে আমাদের পয়েন্ট আছে, প্রথমে হলো প্রদত্ত, তারপরে আছে প্রমাণ করতে হবে, তারপরে হচ্ছে প্রমাণ, এবং লাস্টে গিয়ে দুটো প্রমাণিত আছে। আমি যে লাল দিয়ে কেটে দিয়েছি ওটা তোমরাও কেটে দেবে, ওটা লিখবে না, আর বাদ বাকি যা আছে সবই লিখবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর চিত্রটা অবশ্যই সুন্দর করে আঁকার চেষ্টা করবে এবং চিত্র পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে। নির্দিষ্ট কোনো তো মাপ নেই, তোমার পেন্সিল দিয়ে খুব সুন্দর করে এঁকে নেবে, তাহলেই হবে। এই ছিল তোমাদের অঙ্কের পার্ট 6 মোট 4টি প্রশ্নের সঠিক উত্তর। তোমরা স্ক্রিনে পার্ট 6 প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। অ্যাক্টিভিটি 1-এ আমাদের 3টি প্রশ্ন দিয়েছে, যেগুলো হলো ফ্রেজাল ভার্ব করতে হবে এবং উপযুক্ত ফ্রেজাল ভার্ব বসিয়ে আন্ডারলাইন করা জায়গাগুলোতে বসাতে হবে এবং প্রয়োজনে ভার্বটা চেঞ্জ করতে হবে এবং সঠিক উত্তর ডান সাইডের যে বক্সগুলো আছে ওখানে বসাতে হবে। এবং এই অ্যাক্টিভিটি 1-এ তোমাদের জন্য মোট নাম্বার বিভাজন করেছে হলো 2 × 3 = 6, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 নম্বর, মোট 3টি প্রশ্ন। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 2 বলেছে জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের জয়েনিং করতে বলেছে অ্যাক্টিভিটি 2-তে এবং টোটাল নাম্বার থাকবে 4 নম্বর, প্রত্যেকটির জন্য 1 নম্বর, মোট 4টি প্রশ্ন। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 3 কী বলেছে। অ্যাক্টিভিটি 3-তে একটি রাইটিং লিখতে হবে, একটা নোটিশ লিখতে হবে, ঠিক আছে। তোমাদের অনলাইন ডিবেট কম্পিটিশন ক্লাস 9 এবং 10 এই দুটো ক্লাসের স্টুডেন্টদের নিয়ে একটা অনলাইন ডিবেট কম্পিটিশন আকারে একটা নোটিশ লিখতে হবে। এই 3টি অ্যাক্টিভিটি আমি খুব সুন্দরভাবে করে দিয়েছি, তোমরা দেখে নাও পরপর। তোমরা দেখে নাও অ্যাক্টিভিটি 1-এর উত্তরগুলো। প্রথম যে প্রশ্নটা আছে, মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর এ জব। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে লুকিং কেন আসলো। আমাদের যে ফ্রেজাল ভার্বের লিস্টগুলো আছে তোমাদের প্রশ্নে দেখতে পাচ্ছ লুক ফর আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, তাই মূল ভার্ব যেহেতু লুক, তাই লুকের সঙ্গে আইএনজি যোগ হবে, এই জন্য সঠিক উত্তর হয়েছে মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর এ জব। ক্লিয়ার? তাহলে ডান সাইডে বক্সে ওটার উত্তরটা লিখে নিও। এবার 2 নম্বর, আই ক্যান নট টলারেট হিজ অডেসিটি, অর্থাৎ আমি তার দুঃসাহস সহ্য করতে পারি না, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ টলারেটের জায়গায় আমাদের ফ্রেজাল ভার্ব বসবে হলো পুট আপ উইথ, এবং সঠিক বাক্যটা লিখবে আই ক্যান নট পুট আপ উইথ হিজ অডেসিটি, ঠিক আছে, এটুকু লিখলেই হয়ে যাবে। 3 নম্বর যে প্রশ্নটা আছে, দ্য হেড মিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্ট, অর্থাৎ হেড মিস্ট্রেস কী করছে, বই বিতরণ করছে ছাত্রছাত্রীদের মধ্যে। এখন এই ডিস্ট্রিবিউটেড এর জায়গায় বসবে হলো গেভ অ্যাওয়ে, যেহেতু আমাদের ফ্রেজাল ভার্বে গিভ অ্যাওয়ে আছে আর এখানে ডিস্ট্রিবিউটেড হলো পাস্ট টেন্সে আছে, তাই আমাদের উত্তরটাও কিন্তু পাস্ট টেন্সেই করতে হবে। আর গিভের পাস্ট ফর্ম কী হয়, গেভ হয়, তাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে দ্য হেড মিস্ট্রেস গেভ অ্যাওয়ে বুকস অ্যামং দ্য স্টুডেন্ট, ঠিক আছে। এভাবে করলে কিন্তু আমাদের উত্তরগুলো কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস, অর্থাৎ আমাদের জয়েনিং করতে বলেছে অ্যাক্টিভিটি 2-তে, মোট 4 নম্বর আছে। প্রথম যে প্রশ্নটা আছে, স্টাডি
অ্যাটেন্টিভলি ইউ উইল নট স্কোর হাই মার্কস। এখানে দুটি সেন্টেন্স আছে, দুটোকে একটা সেন্টেন্সে কনভার্ট করতে হবে। এখন জয়নিং কীভাবে করেছে দেখে নাও, আনসার দেখে নাও। আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট স্কোর হাই মার্কস। ঠিক আছে, এইটুকু লিখবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে উত্তরটা। এবার দেখে নাও বি নম্বর যে প্রশ্নটা আছে, শি স এ বাটারফ্লাই শি ট্রাইড টু ক্যাচ ইট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিইং এ বাটারফ্লাই কমা দেবে শি ট্রাইড টু ক্যাচ ইট। এটুকু লিখলেই কিন্তু বি নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। এবার সি নম্বর প্রশ্ন, শি ওন এ প্রাইজ আই নো ইট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে আই নো দ্যাট শি ওন এ প্রাইজ। ক্লিয়ার, এটুকু লিখবে তাহলেই সি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। এবার দেখে নাও ডি নম্বর প্রশ্ন, হি ইজ মাই ব্রাদার হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হি ইজ মাই ব্রাদার হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট। ঠিক আছে, এখানে সেন্টেন্সটা পুরো লিখে নিও। এখানে ওয়ারিং এ ব্লু শার্ট, এখানে নিচের দিকে আছে ব্লু শার্টটা, তোমরা একটা লাইনে লিখে নিও ঠিক করে। এবার দেখে নাও অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে তোমাদের একটা রাইটিং করতে বলেছে, নোটিশ লিখতে বলেছে। নোটিশটা হলো দেখে নাও, স্পষ্টভাবে এখানে বলে দিয়েছে, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, অর্থাৎ 100 শব্দের মধ্যে একটা নোটিশ লিখতে বলেছে। ইনফর্মিং দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের ইনফর্ম করার জন্য, অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্ট অফ ক্লাসেস 9 and 10 অফ ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলের নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইনে ডিবেট কম্পিটিশন হবে এই সংক্রান্ত 100 শব্দের মধ্যে একটা নোটিশ লিখতে বলেছে। আর তোমাকে কি বলেছে, তুমি হলো একজন কালচারাল সেক্রেটারি এই স্কুলের। ঠিক আছে, সেই হিসাবে তোমাকে লিখতে হবে। এখন উত্তরটা কীভাবে করবে দেখে নাও, আমি ঠিক সুন্দরভাবে করার চেষ্টা করেছি, তোমরা এভাবে লিখতে পারো। দেখে নাও অ্যাক্টিভিটি প্রথমে এক কাজ করবে, এইরকমভাবে উপরের দিকে তোমার স্কুলের নামটা লিখবে। প্রথমে দেখো আমি আমাদের স্কুলের নামটা লিখেছি বগুলা হাই স্কুল। এখন তুমি এখানে তোমাদের স্কুলের নাম লিখতে পারবে, তার নিচে ঠিকানা দেবে বগুলা নদিয়া। তারপরে নোটিশ বলে আন্ডারলাইন করে রাখবে। ডান সাইডের দিকে ডেট দেবে, যেহেতু আজকের তারিখ হলো 30/8/2021, তাই ডেট আমি আজকের ডেট দিয়েছি, তোমরা অন্য ডেটও দিতে পারো। তারপর একটা হেডিং করবে অনলাইন ডিবেট কম্পিটিশন। তাহলে বুঝতে পারলে প্রথমে স্কুলের নাম, ঠিকানা, তারপর নোটিশ বলে হেডিং করবে, তারপর ডেট দেবে, তারপরে অনলাইন ডিবেট কম্পিটিশন। তোমরা এই হেডলাইন অন্য হেডলাইনও করতে পারো, তবে আমি এটা ভালো মনে করেছি তাই এটা দিয়েছি। তারপরে লিখবে দিস ইজ টু ইনফর্ম অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 দ্যাট স্টুডেন্টস ক্লাব অফ আওয়ার স্কুল উইল বি অর্গানাইজিং অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন অন 15th September 2021, ফুল স্টপ দেবে। তারপরে দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ ই-লার্নিং ভার্সেস ক্লাসরুম টিচিং। দ্য ডিবেট উইল বি হেল্ড অ্যাট 10 AM and the time allotted to is in favor and against. A participant will be 5 minutes. Using their smartphones, they can participate in their competition online from their homes. Interested students from these classes are hereby asked to submit their names through email or WhatsApp within 10th September 2021 to the undersigned. ঠিক আছে, তারপর লিখবে লাস্ট লাইন, কোঅপারেশন ফ্রম অল কনসার্নড ইজ হাইলি সলিসিটেড। তারপরে ডান সাইডের দিকে তোমার নাম লিখবে এবং নিচের দিকে লিখবে কালচারাল সেক্রেটারি অফ স্টুডেন্টস ক্লাব, তারপর স্কুলের নামটা লিখবে বগুলা হাই স্কুল। আর বা সাইড দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই দ্য HM, অর্থাৎ হেডমাস্টার হতে পারে অথবা হেড অফ দ্য ডিপার্টমেন্টের নামও হতে পারে, এখানে HDও দিতে পারো। তোমরা এইভাবে লিখলেই হয়ে যাবে। তাহলে দেখে নাও এইভাবে পুরোটা লিখবে, আর এইভাবে লিখলেই কিন্তু তোমাদের পার্ট 6-এর যে ইংলিশের প্রশ্নটা আছে অ্যাক্টিভিটি 1, 2, 3 পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এর আগে আমি তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস প্রত্যেকটা সাবজেক্টের পার্ট 6-এর ভিডিও আপলোড করে রেখেছি, যারা দেখোনি দেখে নিও। এবং যেগুলো বাকি আছে সেগুলোরও কিন্তু পরপর ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।